প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়। আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাস। সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। অর্থ সম্বন্ধ বিশিষ্ট একাধিক শব্দ একসঙ্গে যুক্ত করে নতুন শব্দ গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলে হচ্ছে সমাস। আমরা লক্ষ্য করব প্রত্যেকটি শব্দের মধ্যেই এই সমাসের সংজ্ঞা নিহিত রয়েছে। আমরা সংজ্ঞাটি আরো ভালো করে বলতে পারি, সংক্ষেপণ অর্থাৎ সমাস হচ্ছে কি করে বাক্যে শব্দের ব্যবহারকে সংক্ষেপ করে। সমাস কি করে পদে পদে মিলন ঘটায়। সমাস কি করে দুই বা দুইয়ের অধিক পদ এক পদে পরিণত করে। এখন আমরা এই যে সমাসটি আসলে এই রীতিটা এসেছে হচ্ছে সংস্কৃত ব্যাকরণ থেকে। অবশ্য আমরা খাঁটি বাংলায়ও এর ব্যাপক প্রচলন লক্ষ্য করি। সেক্ষেত্রে এই সংস্কৃতির নিয়ম খাটে না। আমরা এখন এই সমাস প্রয়োগের যে রীতি, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সমাসের প্রক্রিয়ায় কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক। আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদ, সমাস বদ্ধ পদ। সমস্যমান পদ, প্রথম পদ বা পূর্বপদ, উত্তর পদ বা পরপদ। ব্যাস বাক্য
বিগ্রহ বাক্য, সমাস বাক্য। সমস্ত পদ সমাস নিষ্পন্ন পদ ও সমাসবদ্ধ পদ, অর্থাৎ এই সমস্ত পদের আর এক নাম হচ্ছে সমাস নিষ্পন্ন পদ, আর একটি নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। আর সমসমান পদ হচ্ছে এই সমস্ত পদকে ভেঙে দেখানোর জন্যে আমরা যে বাক্য অংশ তৈরি করি, অর্থাৎ যে পদগুলো ব্যবহার করি তাদের প্রত্যেকটিকে বলে হচ্ছে সমসমান পদ। যে পদটি প্রথমে বসবে সেই পদের নাম হচ্ছে পূর্বপদ বা প্রথম পদ, যে পদটি পরে বসবে তার নাম হচ্ছে পরপদ বা উত্তর পদ। আমরা সবশেষে এটাতে আসি। এবার সমস্ত পদকে ভেঙে দেখানোর জন্যে যে বাক্য অংশ তৈরি করা হয় তাকেই বলে হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা অধিকাংশ সময় লক্ষ্য করে থাকি আমাদের শিক্ষার্থীরা এই টেক্সট বুক ঠিকমতো রপ্ত করার না কারণে এই ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য এগুলো নৈবেত্তিকে অনেক সময় পড়ে থাকে। এরা প্রায়ই সমস্যায় পড়ে। যদি প্রশ্নটা এমন হয় ব্যাস বাক্যের আর এক নাম কি, এখানে ছেলেপেলে অনেক সময়ই তার সমস্যা ভোগ করে। বিগ্রহ বাক্য আর এক নাম কি, সমাস বাক্যের আর এক নাম কি, আসলে এগুলো একটু ভালো করে জানা দরকার। আর এই বিষয়গুলো না জানলে আমরা সমাসের যে সঠিক প্রয়োগ সেটা থেকে দূরে রয়ে যাব। আমি এবার একটি উদাহরণের সাহায্যে এটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এখানে আমরা তিনটা বিষয় লক্ষ্য করতে পারছি। একটা হচ্ছে বিলাত ফেরত, আর একটি হচ্ছে রাজকুমার, আর একটি হচ্ছে সিংহাসন। সমাস প্রক্রিয়ায় আমরা যদি এর সঠিক প্রয়োগ করি তাহলে এটা হবে বিলাত হইতে ফেরত। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বিলাত ফেরত। এটা হবে হচ্ছে সমস্ত পদ সমাস নিষ্পন্ন পদ আরেকটি হচ্ছে নাম
সমাস বদ্ধ পদ। আমরা প্রথমে যে পদটি বসেছে তার নাম হচ্ছে প্রথম পদ বা পূর্ব পদ। শেষে যে পদটি বসেছে এর নাম হচ্ছে উত্তর পদ বা পরপদ। এখন সমস্ত পদকে ভেঙে দেখানোর জন্যে আমরা যে বাক্য অংশটি তৈরি করেছি এটাকে আমরা একত্রে বলবো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আমরা তাহলে এইভাবে বলতে পারি সমস্ত পদকে ভেঙে দেখানোর জন্য যে পদগুলো ব্যবহার করা হয় তার প্রথমে যে পদটি বসে সেটা হচ্ছে প্রথম পদ বা পূর্ব পদ। যে পদটি শেষে বসে তাকে বলবো হচ্ছে উত্তর পদ বা পরপদ। আর সমাস নিষ্পন্ন ও সমাসবদ্ধ পদটির নামই হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদকে ভেঙে দেখানোর জন্য যে বাক্য অংশটি ব্যবহার করা হয় সেটার সমষ্টি হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। প্রিয় শিক্ষার্থী, সমাস করতে গেলে এই বিষয়গুলো প্রথমেই জানা একান্ত আবশ্যক। আমি এখন সমাসের শ্রেণীভাগ নিয়ে একটু কথা বলবো। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী, অব্যয়ীভাব। অনেক ব্যাকরণবিদ মনে করেন এই দ্বিগু সমাস কর্মধারয়েরই অন্তর্ভুক্ত। আবার কেউ কেউ মনে করেন এই কর্মধারয় সমাসটি হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় সমাস মূলত 4 প্রকার। তবে আমরা এখানে 6 প্রকার সমাস নিয়ে আলোচনা করব। আমরা 6 প্রকারের নাম এখন লিখছি, তোমরা একটু লক্ষ্য করবে। প্রথম হচ্ছে দ্বন্দ্ব, দুই হচ্ছে কর্মধারয়, তিন হচ্ছে তৎপুরুষ, চার হচ্ছে দ্বিগু, পাঁচ হচ্ছে অব্যয়ীভাব।
ছয় হচ্ছে বহুব্রীহি। আমরা এখন এই দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, যে সমাসে উভয় পদ প্রধান তাকেই বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। যে সমাসের পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ সবসময় প্রধান রূপে প্রতীয়মান হবে তাকেই বলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। আমরা একটি উদাহরণ দিলে বুঝতে পারবো। ভাই বোন, ভাই বোন, ভাই ও বোন। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যখন দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যগুলো করব তখন আমাদের একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে যে পদটি ব্যবহার হয়, যে মাঝখানে, এই পদটি সাধারণত অব্যয় পদ বলে থাকে এবং সাধারণত দ্বন্দ্ব সমাসে এবং ও আর এই অব্যয় পদগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। আমি আরেকটি উদাহরণ দিই। পিতা মাতা, পিতা মাতা, পিতা ও মাতা। জায়া ও পতি, দম্পতি, দম্পতি, দ ময় প তয় হস্যি, জায়া ও পতি। এইভাবে আমরা দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যগুলো করতে পারি। মাঝখানে ও এবং আর ব্যবহার হবে। আমরা এবার দ্বন্দ্ব সমাসকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, আমরা সেগুলো লক্ষ্য করব। যেমন প্রথমে মিলনার্থক দ্বন্দ্ব, দুই বিরোধার্থক, তিন সমার্থক, চার বিপরীতার্থক, পাঁচ দুটি সর্বনাম যোগে, ছয় দুটি ক্রিয়া বিশেষণ যোগে, দুটি ক্রিয়া যোগে, ক্রিয়া বিশেষণ যোগে, প্রায় সমার্থক শব্দ যোগে,
এছাড়াও আরো যেমন এককোষী, একপদী, বহুপদী, এগুলো হচ্ছে এই দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। এছাড়াও আরো একটি সমাস আছে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা হচ্ছে সেই দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় তাকেই বলে হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা এখন একটু মিলনার্থক দ্বন্দ্ব নিয়ে দেখব। মিলনার্থক অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান থাকবে এবং মিলন অর্থাৎ এখানে ব্যাস বাক্যগুলো এমন হবে যেমন বাপ মা। ব্যাস বাক্যে যে হবে বাপ ও মা। বিরোধার্থক, বিরোধার্থকটা হবে উভয়ের ভিতর বিরোধ। এখানে আমরা দা কুমড়া, দাও কুমড়া, অহিনকুল, অহিন অনুকূল এভাবে লিখতে পারি। সমার্থক, সমান অর্থ যেমন ধন দৌলত, ধন ও দৌলত। বিপরীতার্থক স্বর্গ নরক, আসমান জমি, আয় ব্যয়, এগুলো হচ্ছে বিপরীত। সর্বনাম যোগে, দুটি সর্বনাম যোগে যেমন যিনি তিনি, যা তা, যে সে, এগুলো হচ্ছে সর্বনাম যোগে। দুটি ক্রিয়া যোগে দেখাশোনা, পড়াশোনা, কাজে কর্মে। দুটি ক্রিয়া বিশেষণ ধীরে সুস্থে, আগে পিছে, ভালো মন্দ। প্রায় সমার্থক যেমন মাছি মশা, কাপড় চোপড় ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় আমি যতটুকু আলোচনা করলাম অবশ্যই তোমরা উপকৃত হবে। একটু এই বিষয়গুলো নিয়ে দেখাশোনা করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা উপকৃত হবে আশা করি। আমি আজ আর বেশি সময় নিব না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।